অর্থাৎ মোকদ্দমার শুনানি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। তাহলে রায় ঘোষণার আগে আর একটা বিধির আদেশ রয়েছে, সেটা হচ্ছে আপনার সাক্ষীদের শুনানি, মোকদ্দমার শুনানি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ সংক্রান্ত কথাবার্তা বলা আছে 18 নম্বর আদেশে। সেই জায়গায় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোর্ট কাছারিতে এটা নিয়ে ব্যাপকভাবে গন্ডগোল শুরু হয়। কি হয়? গন্ডগোল শুরু হয়, তাই না? যে কে আগে বলবে, একেবারে ফাটাফাটি লেগে যায়। কে আগে শুনানি করবে? একবার বলে বাদী আগে শুনানি করবে, একবার বলে বিবাদী শুনানি করবে। আসলে আইন কি বলে? আইন বলছে যে শুনানির যে অধিকার, রাইট টু বিগিনিং, এটা 1 নম্বর বিধিতে, অর্থাৎ 18 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে উল্লেখ করা আছে। সেখানে বলছে যে কোর্ট অফ সিভিল প্রসিডিউর 18 নম্বর আদেশ অনুযায়ী সাক্ষ্য আইনের সাধারণ নীতি হলো, নীতি কি নীতি আছে? স্বীকৃত নীতি দেওয়া হয়েছে। সেখানে বলছে যে মামলার প্রমাণের ভার বাদীর উপরে বাড়াবে। যেহেতু বাদী মামলা করেছে, মামলা প্রমাণ করবে বাদী, সেহেতু যে পক্ষের উপরে প্রমাণ বাড়াবে সেই পক্ষই শুরু করবে। দ্যাট মিনস, এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে বাদী সবসময় বক্তব্য প্রথম শুরু করবে। যদি মোকদ্দমার কোনো বিচার্য বিষয়ে প্রমাণ হয় যে বাদীর উপরে বাড়াবে, তাহলে প্রথম শুনানি তার উপরে বাড়াবে। তবে আমরা আর একটা করেছি যে সাধারণ নিয়ম ব্যতীত বাদী প্রমাণ করবে, এবং যদি স্পেশাল কোনো কিছু থাকে তাহলে তাকেই প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে যদি বিবাদী পক্ষে বাদী দেওয়া অভিযোগ স্বীকার করে নেয় বা আইনগত কারণে বাদী প্রতিকার পাবে না বলে বিবাদী দাবি করে, সেই ক্ষেত্রে বিবাদী প্রথমতই শুনানি করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়ে সেটেলিং ইস্যু কিন্তু আমাদের আইনজীবীদের মধ্যে মারামারি, ধস্তাধস্তি পর্যন্ত হয়। আগে বাদী বলে, তারপরে বিবাদী বলে, আবার বিবাদী আগে শুরু করে, কিন্তু আসলে প্রমাণের দায়িত্ব হচ্ছে যিনি মামলা করেছেন তার। দ্যাটস হোয়াই তিনি প্রমাণের জন্য শুরু করবেন এবং তাকেই শুরু করার জন্য সুযোগ দিতে হবে। একই ব্যাপার বিবৃতি বা প্রমাণ উপস্থাপনের ক্রম, কে আগে প্রমাণ উপস্থাপন করবে, কার সাক্ষী আগে শুরু হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। প্রমাণ উপস্থাপনের ক্রমটা 18 নম্বর আদেশের 2 নম্বর বিধিতে আছে। কোন পক্ষ কোন মামলার বিবৃতি করা বা সাক্ষী উপস্থাপন করার ক্রম সম্পর্কে, মানে ক্রম মানে কারা আগে সাক্ষীদেরকে 2টা ভাগে বিভক্ত করা যায়, 2টা ভাগে আলোচনা করা হয়েছে। একটাকে বলা হয় পিডব্লিউ, আর একটাকে বলা হয় ডিডব্লিউ। পিডব্লিউ হচ্ছে প্রসিকিউশন উইটনেস, আর যখন বিবাদী কোনো সাক্ষীকে নিয়ে আসেন তখন সেটাকে বলা হয় ডিডব্লিউ, ডিফেন্ডেন্ট উইটনেস। এই যে প্রসিকিউশন উইটনেস বা বাদী পক্ষের সাক্ষী এবং বিবাদী পক্ষের সাক্ষীদেরকে যখন জেরা করা হয় সেটাকে বলা হয় ক্রস। এই জন্য সাক্ষীদের জেরা সবসময় ক্রস চিহ্ন দিয়েই থাকে। ক্রস মানে গুণন চিহ্ন, 3টা গুণন চিহ্ন দিয়ে থাকে। এই গুণন চিহ্নগুলোকে বলা হয় ক্রস এক্সামিনেশন। জেরাকে সবসময় ক্রস এক্সামিনেশন বলা হয়ে থাকে। সুতরাং 2 নম্বর বিধি অনুযায়ী মোকদ্দমার শুনানির দিন ধার্য হবে এবং অন্য যে তারিখে শুনানি মন্তব্য রাখা হয়েছিল সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ 1 নম্বর বিধি অনুযায়ী শুনানি শুরু করবে যেহেতু বাদী, এবং 2 নম্বর বিধি অনুযায়ী বাদী প্রথম তার বিবৃতি প্রকাশ করবে এবং তার ওই বিবৃতির সমর্থনের জন্য সাক্ষ্য উপস্থাপন করবে। তাহলে এই কথা দিয়ে আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা জানি যে সবসময় বাদী প্রথম নিয়ে আসে, কিন্তু আমরা জানি না যে কেন বাদী নিয়ে আসে, কোথায় এটা বলা আছে। সেই কথাটাই কিন্তু আমাদের 18 নম্বর আদেশে 2 নম্বর বিধিতে বলা আছে যে আপনি বাদীর প্রমাণের দায়িত্ব, বাদী তার বক্তব্য পেশ করবেন এবং এই বক্তব্যটাকে যেই বক্তব্যই বাদী পেশ করুক সেই বক্তব্য সমর্থনে 2 প্রকারের সাক্ষী হয়। আমি আবারও বলছি, যখনই কোর্টে যাবেন এইগুলো একটা করে ছোট ছোট করে মনে রাখার। আপনি হঠাৎ করে কোর্টে গেছেন, আপনাকে একটা জেরা করতে বলছে, আপনি কি জেরা করবেন? পক্ষের বিপক্ষে যাবে নাকি পক্ষের আপনার পক্ষে, আপনার যার পক্ষে দাঁড়িয়েছেন তার পক্ষে যাবে, এটা আপনার বুঝতে আপনাকে তো অত সময় দেওয়া হয় না। আপনার তাড়াতাড়ি বলেন, 5 মিনিটের মধ্যে এরকম সেরকম করে বলেন। তাহলে ইনস্ট্যান্ট আপনাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং সিরিয়ালি মেইনটেইন করতে হয়। এর মধ্যে একটা কথা, যে কথা আমি বলার চেষ্টা করছি, যে দেখেন যখনই বাদীপক্ষ তার বক্তব্য দিবে সেই বক্তব্যকে সমর্থনের জন্য, এই বক্তব্যটাকে সমর্থনের জন্য 2 ধরনের সাক্ষী আমাদের প্রচলিত আছে। যদিও সাক্ষ্য আইনের সাক্ষী মোট 3 ধরনের, কিন্তু আপনি 3 ধরনের না হলেও অন্তত পক্ষে 2 ধরনের সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারবেন সিভিল মামলাতে। নাম্বার 1, মৌখিক সাক্ষী দিবেন।
তাহলে আপনাকে পিডব্লিউ 1 2 3 4 5 এগুলোকে নিয়ে আসতে হবে। আপনার চাক্ষুষ সাক্ষী আই উইটনেস নিতে হবে, যিনি দেখেছেন, যিনি শুনেছেন, তাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে একটা পক্ষ আপনার বক্তব্য সমর্থনে আপনি এক ধরনের সাক্ষী নিয়ে আসলেন। দ্বিতীয় প্রকার সাক্ষী হচ্ছে আপনার ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে আপনার ডকুমেন্ট কি, প্রদর্শনী কি দেখাচ্ছে, অর্থাৎ প্রদর্শনী হিসেবে আপনি বিভিন্ন প্রকার দলিল, খতিয়ান বা যে কোনো ধরনের ডিসিশনও। আচ্ছা, একটা কথা বলতে বলতে আর একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আমি বললাম যে সবসময় দলিলে গ্রহীতা থাকে প্রথমে, তারপরে নিচে থাকে দাতা। কিন্তু একটা দলিল আছে, এই দলিলটা দাতাই থাকে উপরে আর গ্রহীতা থাকে নিচে। এই দলিলটার নাম কি, কেউ কি জানেন? স্যার বন্টন নামা হইতে পারে স্যার। না, আর কেউ? বন্টন নামে তো সবাই সবার অংশটুকু পায়। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ থাকে। কবিওলতনামা এক ধরনের দলিল আছে। যখন আপনার প্রজা সরি রাজারা ছিল, বিভিন্ন কবিওলতনামা দিত। সেই কবিওলতনামা দলিলগুলোতে দেখেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে 12 মাসের, ওই দরজার ওই পাশে দরজা আটকা দিছি তো, 12 মাসের বাচ্চা সমানে করতেছে, মানে ডাকতেছে আমার, খোলো। একটা কথা বলতে চাই, আর একটা কথা, যে আমি একটা কথা বললাম যে গ্রহীতারা সবসময় উপরে থাকে, দাতারা নিচে থাকে। এখন আবার এই ধরনের দলিল পেয়ে গেলেন, বললেন যে ভাইয়া যা বলছে সবকিছু ভুল। এই এক প্রকারের দলিল থাকে, সেটা হচ্ছে ভিন্ন টাইপের দলিল। একটা থাকে গ্রহীতাই থাকে হচ্ছে নিচে, আর দাতা থাকেন উপরে। যাই হোক, এই যে আমরা যে কথাটা বললাম, তাহলে আমরা বাদী প্রমাণ করার দায়িত্ব তার, এবং বিবাদী তার তার পিডব্লিউ বা সাক্ষীগণ উপস্থাপন করবেন, এবং প্রমাণ করতে বাধ্য সেই সকল সাক্ষীদেরকে আপনার উপস্থাপন করবেন, এবং শুনানি মুলতবি যদি রাখার প্রয়োজন হয় শুনানি মুলতবি রাখবেন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে, অন্ততপক্ষে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে এই যে আমি বাদী পক্ষ হলে আপনাকে শুনানি প্রথম করতে হবে, এবং বাদী পক্ষ হিসেবে আপনার সাক্ষীগণকে উপস্থাপন করতে হবে। সেই সাক্ষীকে জেরা করা হবে, সেই সাক্ষীকে জেরার পরে আপনি আপনার সাক্ষীগুলো শেষ হলেই তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, ডিডব্লিউ উইটনেস অর্থাৎ বিবাদী পক্ষ সাক্ষী নিয়ে আসবেন। আবার আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, এইগুলো কিন্তু প্রশ্ন খুব কম হয় ভাইয়া, আমি বারবার বলছি এখান থেকে প্রশ্ন কম হয়, বাট এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানে আপনি সিভিল মামলা করতে গেলে এই 18 নম্বর আদেশ আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। আপনি নর্মালি দেখতে পাবেন, ওই যে কথা বললাম না, যে সারা জীবন আপনি শিখে গেলেন যে আসামিকে সমনের জন্য ইস্যু করা হয়েছে, সমনের জন্য ডাকা হয়েছে, সমনে আসে নাই, কিন্তু কোর্টের কাছে আবেদন করছেন যে স্যার আসামি সমন দেওয়া হয়েছে, সমনের জন্য আসে নাই, ডাব্লিউ ইস্যু করেন। অর্থাৎ ডাব্লিউ মানে হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। তো সেটা কোথায় আছে, কোর্ট দপ করে আপনাকে বলে ফেললো, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য বললো যে মিস্টার লার্নেট, মিস্টার মিজানুর রহমান, আপনি যে চাচ্ছেন সমন দেওয়া হয়েছে, ফেরত আসে নাই, বা ফেরত আসছে কিন্তু উনি আসেন নাই কোর্টে, ডাব্লিউ ইস্যু চাচ্ছেন, অর্থাৎ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট চাচ্ছেন, কোথায় আছে আমাকে একটু বলে দেন, আমি সেই অনুযায়ী কাজ করি। মানে আপনাকে হেয় প্রতিপন্ন, জানে তো যে আপনি জানেন না, কোর্ট কিন্তু জানে আপনি জানেন না, ইচ্ছাকৃত ভাবে আপনাকে আটকানোর জন্য, ইচ্ছাকৃত ভাবে আপনাকে অপমান করার জন্য বলে ফেলবে যে মিস্টার মিজানুর রহমান আপনি একটু বলেন। তাহলে আপনি যদি ল্যাবরা স্যাবরা উকিল হন, আপনি কথা বলেন, আপনার মুখ দিয়ে স্যাপসেটে, আপনার গাও দিয়ে প্রচন্ড গন্ধ, আপনি যদি কথা বলেন তাহলে দাঁত দিয়ে গন্ধ বের হয়। তাহলে ব্যাপারটা, আপনি কি উকিল তো দূরের কথা, আপনার মানুষের ক্যাটাগরিতেই তো পড়েন না। তো এই যে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো বলবে, তো আপনি সাক্ষীকে নিয়ে আসবেন, আপনি পিডব্লিউ হিসেবে সাক্ষীকে নিয়ে আসবেন, কোথায় বলা আছে? এই সহজ কথাটাই আপনাকে বললো, তো আপনি জানেন না, হা হা করে তাকায় আছেন। আসলেই তো জানি না, জানি যে সাক্ষী দিতে হবে, এই যে মানুষজন নিয়ে আসে, আমিও নিয়ে আসছি, কিন্তু কোথায় আছে তা তো জানি না ভাইয়া, তাই না? এটা তো একটা যন্ত্রণা। আপনি হঠাৎ করে কোর্টকে বললেন যে স্যার খুবই মুরব্বী মানুষ, এই আসামিকে সরি এই বিবাদীকে বাদীকে সাক্ষী নিতে হবে আপনার কোর্ট চেম্বারে, উনি দাঁড়ায় থাকতে পারছেন। সেই বিধান আপনাকে বলবে, সেই বিধান কি আছে বলেন তো, কোথায় আছে?
সাক্ষীটাকে যে আদালতের ভিতরে নিতে হবে কোথায় আছে? উনি আপনাকে ডিরেক্ট বলবে 18 নম্বর আদেশের 4 নম্বর বিধিতে বলেছে যে প্রকাশ্য আদালতের সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হবে। তাহলে আমার তো হাত পা বাঁধা। তাহলে আপনি যদি এটা জানেন যে সাক্ষীটা কখনো গোপনে নেওয়া যায় না, সাক্ষী সবসময় প্রকাশ্য নিতে হবে। কোথায় বলা আছে? ওই 18 নম্বর আদেশের 4 নম্বর বিধিতে বলা আছে। অবশ্যই মৌখিক সাক্ষী প্রকাশ্য স্থানে গ্রহণ করতে হবে। গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে আমরা রিকলের একটা অপশন পেয়েছিলাম। রিকল, সাক্ষীকে রিকল করা যায় 540 এর কত? খালি 540? স্যার 540-এর 2 মনে পড়ছে না স্যার। কার মনে আছে? 540 সর্বনাশ। স্যার 3 সম্ভবত স্যার। আপনার তো চেষ্টা করতেছেন, তাও বলে না, মুখে বোমা মারলেও বলতে চাইতেছে না যে মুখে বোমা মারবে, তাও আমি কথা বলবো না। আমার উপরে কি রাগ করছেন দিকে আছে নাকি আপনারা জানেনই না? 540 এতে তো বলা আছে স্যার আসামিকে রিকল, মানে সাক্ষীকে রিকল। ওকে, এখানে কি 1 2 3 আছে? না স্যার, নাই তো স্যার, ওখানে কিছু নাই। এবারে নাই স্যার। হ্যাঁ, এবারে অ্যাপেট হয়েছে স্যার। স্যার না জানলে বলবে কি করে? 540-এর ক্ষয়ের দিকে বলা আছে। আচ্ছা, ঠিক একইভাবে 540 বললেই হবে, রিকল শুধু 540-এই আছে। যাই হোক, আমাদের এই যে যদি বলি সিভিল প্রসিডিউরে রিকল কোথায় আছে? না, ওইটা ভিন্ন জিনিস। ওই যে ওই আপনি যেটা বলছেন ওইটা হ্যাঁ, অভিযোগ পরিবর্তন করলে আসামিকে রিকল করা যায়। এই রিকল আর সেই রিকল এক না। আবার আরেকটা, যদি সিভিল মামলাতে রিকলের কথা বলা হচ্ছে, সিভিল রিকল যেটা, সেটা হচ্ছে এই 17 নম্বর বিধি আপনাকে বলতে হচ্ছে আদালত সাক্ষীকে পুনরাহ্বান বা জবানবন্দি গ্রহণ করতে পারবে। কোর্ট মে বি রিকল এন্ড এক্সামিন দ্য উইটনেস। তাহলে সিভিল প্রসিডিউরে 18 নম্বর আদেশের 17 নম্বর বিধি মনে থাকবে। এই জন্য আমি ক্রিমিনাল প্রসিডিউরের কথা বললাম। রিকলটা কি এনামুল হক ভাই? রিকলটা কি ভাইয়া? রিকলটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিকল? রিকল কি? রিকল কেন আমি বলছি রিকলের কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। আমার বাচ্চাকে যদি স্যার বলি না যে স্যার আপনার এত সমস্যা কে, সে মনে করে কি তার মনে হয় কোথাও ভুল হয়েছে। ভাই বাবা, আমি কি করেছি? আমাকে স্যার বলতেছে কেন? হ্যাঁ, আপনাকে কিন্তু সেই উদ্দেশ্যে বলি নেই স্যার। হ্যাঁ, আপনি কোনো অন্যায় করেন নাই। রিকল কি? আপনি রিকল বলতে কি বলছেন ভাইয়া? কোন সময় যে কোন কথায় কে মন খারাপ করে, এটা তো নিজের বেকায়দা, তাই না? রিকল হচ্ছে স্যার, রিকল কি বলেন? বলতে পারবো না স্যার। কোন কি আপনি? হ্যাঁ, এটা কিতা কইলেন বা? স্যার একজন সাক্ষীকে পুনরায় সাক্ষ্য প্রদানের জন্য ডাকা স্যার। এক্স্যাক্টলি। তাহলে না জানলে তো জিজ্ঞেস করতে হবে ভাই। আপনাকে না জানায় না শিখে আমি তো ব্যর্থ হয়ে যাব, তাই না? আপনি যেটা জানবেন না সেটা তো শিখে যেতে হবে। 2 দিন পরে তো মানুষ বকা দিবে যে কার কাছ থেকে শিখেছেন? মিস্টার মিজানুর রহমানের কাছ থেকে শিখেছি। তো শালা মিজানুর রহমান তো ভুয়া, কিছু জানে না স্যার। স্যার বলবে কিছুই তো জানে না, কিছুই জানে না। এই শালা তো কিছুই জানে না। তাহলে আপনাকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া না ভাইয়া, কোন তো? তাহলে সেই জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন না, তখন তো আপনাকে সেই জিনিসটা জানতে হবে। সাথে সাথে প্রশ্ন করবেন। আমি রাগ করবো না, 100 বার প্রশ্ন করলেও রাগ করবো না। রাগ করলে কি আর এখানে পড়াইতে আসি? জি স্যার।
সেই জিনিস, ধরেন কোন সাক্ষীকে সাক্ষীর জন্য ডাকা হয়েছে, তিনি সাক্ষী দিয়ে চলে গেছেন, কিন্তু সেই দিন কোনোভাবে সাক্ষী সম্পূর্ণ হয় নাই, অথবা বিবাদী ক্রস এক্সামিনিং করেছে, সম্পূর্ণ করতে পারে নাই, বা বিবাদীর কাছে আরো মনে হয়েছে যে সে একটা মিনিট জাস্ট সাক্ষীকে পুনরায় করা, তাহলে সিভিল মামলাতে রিকল হচ্ছে 18 নম্বর আদেশের 17 নম্বর বিধি। যে প্রশ্নটা আসে বিভিন্ন সময় সেটা হচ্ছে, ক্রিমিনাল মামলাতে তো আছে, সিভিল মামলাতেও কোর্ট পরিদর্শন করতে পারে, যেটাকে বলা হয় পাওয়ার অফ কোর্ট ইন্সপেকশন। কোর্ট কিন্তু ইন্সপেকশনে যাইতে পারে। কখন ইন্সপেকশনে যায়, সেটা কোথায় আছে? 18 নম্বর আদেশে 18 নম্বর বিধি। সো 18 নম্বর আদেশে 17 নম্বর বিধি, 18 নম্বর আদেশের 18 নম্বর বিধি, 18 নম্বর আদেশের 4 নম্বর বিধি, প্রকাশ্য উইটনেস থাকতে হবে। উইটনেসের জন্য কে আসবে, প্রথমত কে আসবে, কাকে ডাকা হবে, প্রথম শুনানি কে হবে, 1, 2 নম্বর বিধি, 4 নম্বর বিধি, তারপর 17 নম্বর 18 নম্বর বিধি। আর একটা বিধি আসে খুবই ইম্পর্টেন্ট বিধি, সেটা হচ্ছে শুনানি সমাপ্ত হওয়ার কত দিনের মধ্যে আপনার মোকদ্দমা চূড়ান্ত শুনানির তারিখের দিন নির্ধারণ হওয়ার 120 কার্য দিবসের মধ্যে মোকদ্দমা চূড়ান্ত শুনানি শেষ হতে হবে। কখন? চূড়ান্ত শুনানি শেষে 120 দিনের মধ্যে। খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেও প্রশ্ন হয়। এই প্রশ্নটা মাঝে মাঝে করে এই 18 নম্বর আদেশের 19 নম্বর বিধি। সো 18 নম্বর আদেশের 17, 18 নম্বর আদেশের 18, 18 নম্বর আদেশের 19, এবং লাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা 18 নম্বর আদেশের 20 নম্বর বিধি থেকে প্রশ্ন মাঝে মাঝে করে, এবং বিভিন্ন সময় প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা রয়েছে যে দৈনিক কার্য তালিকায় মোকদ্দমা কত, আগে যা ছিল তার ডাবল হয়ে যাবে। চূড়ান্ত শুনানির জন্য দৈনিক কার্য তালিকায় আংশিক শ্রুত হয়েছে এমন মামলা, আংশিক শ্রুত হয়েছে এমন মামলা 10টি থাকতে হবে, 10টি অধিক রাখা যাবে না। এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে আগে ছিল 100টি, এখন বলেছে 200টির অধিক রাখা যাবে না। যদি চূড়ান্ত শুনানি মামলার সংখ্যা আগে ছিল 70, এখন হচ্ছে 140-এর নিচে নেমে যায়, তাহলে আপনাকে চূড়ান্ত শুনানির জন্য আরো মামলা আনার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাইয়া, শ্রুত এই ধরনের শব্দ কি কেউ কি জানেন? স্যার আংশিক চ্যুত, কিছু কিছু স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে যে আমি হচ্ছে কি হয়েছে না, তো আমাকে একটা আহ, গাছ কাটতে বললো। এখন আমি অর্ধেক যতটুকু কাটছি, অর্ধেকটুকু যে যতখানি পারিশ্রমিক সেইটুকু আমি পাবো, কিন্তু ডালগুলা যে কাটতে পারি নাই ওইটুকু আমার বাদ যাবে স্যার। ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সো এরকম বিষয় থেকে প্রশ্ন আসে যে আংশিক শ্রুত মামলা কিন্তু আপনি 10টার অধিক পর্যন্ত স্যার এটা ভেরি ভেরি রাখতে ইম্পর্টেন্ট পারবেন। স্যার। হ্যাঁ, একেবারে 20 নম্বর আদেশের 20 নম্বর বিধি থেকে প্রশ্ন হয়। এই দুইটা আদেশ এবং বাকি যে আদেশগুলো সেগুলো পড়া ছিল আজকে, গুরুত্বপূর্ণ পড়ার কথা বলেছি।